অনেক দিন ধরেই মনে হচ্ছিল কলকাতার কোলাহল থেকে দূরে ভারতবর্ষের বাইরে এমন এক দেশে ঘুরতে যাব যেখানে পাসপোর্ট ভিসার কোনো সমস্যা নেই, যেখানে ভারতীয় মুদ্রাতেই ঘুরে বেড়াতে পারবো সেই দেশের অলিগলি, যেই দেশের ইতিহাস আজও সযত্নে আগলে রেখেছে তার ঐতিহাসিক নিদর্শনগুলিকে, যেখানে ইতিহাস আজও থমকে দাঁড়িয়ে রয়েছে ঠিক যেন অতীতের মতো, যেখানে প্রকৃতি আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে, বরফ ঢাকা পাহাড় যেখানে বরফের মধ্যে আপনি খেলে বেড়াতে পারবেন। এই দেশ বিশ্বের একমাত্র দেশ যেখানে কার্বন এমিশন নেই, তাছাড়া এই দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। আজ আমরা ঘুরতে যাব ভারতের প্রতিবেশী দেশ ভুটানে, যেখানে রয়েছে অনন্য সুন্দর পাহাড়, ঝর্ণা, রয়েছে প্রচুর মনাস্ট্রি, যেখানে আপনি ভুটানের ঐতিহ্য পরতে পরতে অনুভব করতে পারবেন, খেতে পারবেন ভুটানের বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ডিশ, খেলতে পারবেন উনাদের ন্যাশনাল স্পোর্টস, দেখতে পারবেন ভুটানের ন্যাশনাল অ্যানিম্যালকেও। ভুটানের ট্রিপ কিভাবে করবেন আর ভুটান ভ্রমণই বা কদিনে পূরণ হবে, কোথায় কোথায় থাকবেন, কি হবে ট্যুর প্ল্যান, যাবতীয় তথ্য, কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, পারমিট কিভাবে পাবেন, খরচাপাতি কি কি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উপহার দিচ্ছে ভুটান সম্পূর্ণ ভ্রমণ। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে দুপুরবেলা 3টে তিস্তা তোস্তা এক্সপ্রেসে করে যাব ফালাকাটা। ফালাকাটা যাচ্ছি কেন জানেন? কারণ ওখান থেকে যাব আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটানে ঘুরতে। আমাদের এই ট্রেন দুপুর 3টের সময় ছাড়বে। আমরা যাচ্ছি 3 টায়ার এসিতে, ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা। আর কালকে সকালবেলা 4টে থেকে 4:30-র মধ্যে, পার্টিকুলারলি 4:10-এ আমরা পৌঁছাবো ফালাকাটা। আর সেখান থেকে গাড়ি করে যাব ভুটান। ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, চলুন। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল। জানলার বাইরে দিয়ে বাংলার নদী, নালা, খাল, বিল এই সব দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল বুঝতে পারলাম না। আর ভোর ভোর আমরা পৌঁছে গেলাম ফালাকাটা স্টেশনে। ফালাকাটা স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল গাড়ি, যা অ্যারেঞ্জ করে দিয়েছিল ট্যুর কিংডম। ট্যুর কিংডমের সঙ্গেই আমরা করব ভুটান ভ্রমণ। ট্যুর কিংডমের গাড়ি এখন ছুটে চলেছে এখান থেকে ভারত ভুটান সীমান্তে। আমরা যাচ্ছি এখন জয়গার উদ্দেশ্যে। ফালাকাটা স্টেশন থেকে মাত্র 45 কিলোমিটার দূরে ভারত ভুটান সীমান্ত। আর আমরা 1.5 ঘন্টার মধ্যে চলে এলাম সেখানে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া ভুটান সীমান্তে। ইন্ডিয়ার জয়গা আর ভুটানের ওই পারে ভুটানের ফুটসলিং। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে দিই। ভুটানে প্রবেশ করতে আপনাকে ভারতীয় কিছু ডকুমেন্টস দেখাতে হবে। আপনাদের কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে ভালো, পাসপোর্ট যদি নাও থাকে তাহলে ইন্ডিয়ান অরিজিনাল ভোটার কার্ড আপনাদের ক্যারি করতে হবে। সেই অরিজিনাল ভোটার কার্ড দেখিয়ে আপনাদের নিতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি, SDF। সেই SDF প্রতিদিন ভারতীয়দের জন্য দিতে হবে 1200 টাকা প্রতিজনের। আর যদি অভারতীয় হয় তাহলে আপনাদের দিতে হবে $100 প্রত্যেক দিন। এটা গেল SDF, মানে কি চার্জ লাগবে, কি পারমিট লাগবে তার জন্য। তাছাড়া এখানকার অবশ্যই আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে গাইড। তাছাড়া ঘুরতে পারবেন না, গাইড নিলে আপনারা উপকৃত হবেন, সব কিছু অনায়াসে খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন। আর একটা কথা, ওখানে ভারতীয় সিম কাজ করবে না, তাই আপনাদের ভারতীয় সিম বাদ দিয়ে ওখানে ভুটানি সিম নিতে হবে। যেই সিমগুলো কিন্তু অ্যাক্টিভ করাই থাকে, সামান্য কিছু টাকার বিনিময়ে সেই সিম আমরা সংগ্রহ করব, সেটা আপনাদের দেখাবো। আর ভারতীয় মুদ্রা মানে ইন্ডিয়ান রুপি না চেঞ্জ করলেও ভুটান আপনারা অনায়াসে ঘুরে নিতে পারবেন। তার কারণ ভুটানের যে কারেন্সি ভুটানিজ নিউট্রাল, সেটা কিন্তু আপনারা একই, মানে ইন্ডিয়ান রুপি 100 = 100 ভুটানিজ নিউট্রাল। তাই এক্সচেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের চয়েস। আর কোনো কথা না। এবার বাকি কীভাবে আমরা ডকুমেন্ট জোগাড় করছি সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। ভুটান গেটের পাশ দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করলাম ভুটানের ইমিগ্রেশন অফিসে। আমাদের ভুটান ট্রিপ যেহেতু 6 ডেজ এবং 5 নাইটস, তার 5 দিনের জন্য প্রতিজনের
1200 টাকা প্রতিদিন, অর্থাৎ 6000 টাকা পেমেন্ট করলাম, সঙ্গে ভোটার আইডেন্টি কার্ড অরিজিনাল দিয়ে দিলাম আমার গাইডের কাছে। উনি এখন বানাবেন আমাদের পারমিট। তারই ফাঁকে আমি ইমিগ্রেশন অফিস থেকে বেরিয়ে প্রথমে 150 টাকার বিনিময়ে নিয়ে নিলাম ভুটানের লোকাল সিম, যার মধ্যে ছিল 100 টাকার টক টাইম। ভোটার আইডেন্টি কার্ড বা পাসপোর্ট দেখিয়েই আপনি সিম নিতে পারবেন। যেহেতু পারমিট বানাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আর আমাদের গাইড ওখানে ওয়েট করছিলেন, তারই ফাঁকে আমরা আমাদের ইমিগ্রেশন অফিসের পাশে জাংদোকপেলরি পার্ক এবং তার পার্কের মধ্যেই অবস্থিত তার পাইলাম ঘুরে দেখলাম। অনন্য সুন্দর এখানকার পরিবেশ। ফুডশোলিংয়ে ইমিগ্রেশনের ডকুমেন্টস পেতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। তারই ফাঁকে এখানে রয়েছে অনন্য সুন্দর এক মনাস্ট্রি এবং পার্ক, তা আপনাদের ঘুরে দেখালাম। এখন একটু লাঞ্চ করে নিই, কারণ এখান থেকে থিম্পু যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। লাঞ্চ করার জন্য এখানে অনন্য সুন্দর বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। আমি যেমন দাঁড়িয়ে রয়েছি জেন ফ্যামিলি ক্যাফে এবং রেস্টুরেন্টের সামনে, সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমি খাবো মোমো, কারণ মোমো আমার পার্সোনালি ভীষণ ফেভারিট। এই হচ্ছে দেখুন মোমো, 200 টাকা করে প্লেট নিয়েছে, ভেজ মোমো। এই খাই, ভেতরে একদম ভেজিস ঠাসা, সত্যি অনন্য সুন্দর। এই খেয়ে ইমিগ্রেশন নিয়ে আনা দেবো থিম্পুর উদ্দেশ্যে। অবশেষে পেয়ে গেছি এন্ট্রি পারমিট 5 দিনের জন্য। ভুটানের পারমিট পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুর কিংডম ট্যুরিস্ট ডেস্টিনেশনকে ওয়েলকাম জানালো ভুটানে। আমরা ভুটানের এন্ট্রি পাস পেয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছে দিদি, যিনি আমাদের পুরো ভুটান গাইড করে শোনাবেন, আর দাদা, যিনি আমাদের ভুটান পুরো ড্রাইভ করে দেখাবেন। তো দাদা দিদি, आप कुछ बताना चाहते हैं? Hi, welcome to Bhutan. So, Jembaliso Entashitele. লোকাল ল্যাঙ্গুয়েজে ওয়েলকাম টু ভুটান জানিয়ে এইবার আমরা থিম্পুর পথে। গাড়িতে উঠে পড়লাম। ফুডশোলিং থেকে থিম্পুর দূরত্ব 145 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা। তবে এ যাত্রা বড়ই মধুর। থিম্পু যাওয়ার পথে মাকাই বাড়িতে থমকে দাঁড়ালাম, কারণ পেয়ে গেছে খিদে। এখান থেকে থিম্পু আরও 3 ঘন্টা লাগবে। তো মাকাই বাড়িতে এসে এখানে আমি নিয়েছি চিকেন থুপকা। দেখুন কি সুন্দর চিকেন থুপকা, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি একটু টেস্ট করে বলি। ওপরে প্রচুর ভেজিস রয়েছে। বেশ অন্যরকম খেতে, একেবারে আমাদের ওখানকার মতন না। এটা লেবুর গন্ধরা আছে, মোমোর ওপরে যেরকম একটা ফ্লেভার থাকে না, সেই ফ্লেভার আছে। এই খেয়ে রওনা দিচ্ছি থিম্পুর উদ্দেশ্যে। আর এটা এই যে আমাদের চিকেন থুপকা নিয়েছে 210 টাকা মাত্র। গাড়ি আবার ছেড়ে দিল থিম্পুর উদ্দেশ্যে। পৃথিবীর 6ষ্ঠ উচ্চতম রাজধানী থিম্পু, যার উচ্চতা 7375 ফিট। আমরা প্রায় সন্ধে সন্ধে রাতের থিম্পু শহরের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম ভুটানে। প্রথম দিন আমাদের রাতের আস্থানা হোটেল অরোভিলাতে। অরোভিলা সত্যি অনন্য সুন্দর। রাতের থিম্পু শহরে আপনাদের স্বাগত। আমরা রয়েছি অরোভিলাতে। থিম্পুর অরোভিলা অনন্য সুন্দর হোটেলের লোকেশন, আর বাইরে থেকে রাতের থিম্পু শহরকে এত ভালো লাগছে আপনাদের দেখালাম। এখন এখানে টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস। হাত পা ঠকঠক করে কাঁপছে। আসার সাথে সাথে ওনারা দিয়েছেন ভুটানের একটা ট্র্যাডিশনাল ডিশ। আমরা গ্রামে যে খাই চাল ভাজা, সেই চাল ভাজা ধারে বিস্কুট দিয়ে সাজানো। আমি একটু খেয়ে বলছি, এর সঙ্গে বাটার মিশিয়েও ওনারা খান, অনেক সময় চিনি মিশিয়েও খান। আমি নর্মালি একটুখানি খেয়ে বলছি, একদম দেখুন একটু মানে একদম আমাদের মতন অতটা না, আরও ড্রাইড। বাটার দিয়ে ভাজা, অনন্য সুন্দর। আর তার সাথে এই গরম গরম চা, এইসব খেয়ে আমি রুমে যাব, রুম আপনাদের দেখাবো। আর এখানে একটা কথা বলে দিই, ভারতের থেকে ভুটান কিন্তু আধ ঘন্টা এগিয়ে। মানে এখন আমার ঘড়িতে বাজে 7:30, তার মানে ভুটানে বাজে 8টা। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই ডিনারের টাইমও কিন্তু 7টা থেকে 9টার মধ্যে। তাই আমরা অল্প স্ন্যাক্স খেয়ে রুম দেখিয়ে ফ্রেশ হয়ে আসছি ডিনারে। এইবার হোটেল অরোভিলাতে আমরা যেই রুমে ছিলাম সেই রুম আপনাদের দেখাই।
একটা বিশাল বড় রুম রয়েছে, একটি ডবল বেড, সঙ্গে রয়েছে আনুষঙ্গিক ওয়ার্ড্রপ, রয়েছে চা তৈরির কিট, রয়েছে রুম হিটার, আর সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট যেখানে রয়েছে 24 ঘন্টা গরম জলের সুব্যবস্থা। সঙ্গে রয়েছে একটা অনন্য সুন্দর ব্যালকনি যেখান থেকে রাতের থিম্পু শহর আপনারা নিজেরাই দেখুন। ফ্রেশ হয়ে চলে এলাম ডিনার করতে ওনাদের ডাইনিংয়ে। এখানে বাফে সিস্টেম খাবার দাবার, প্রচুর ভ্যারাইটি রয়েছে, আমি বেছে নিলাম নিজের পছন্দ মতো। হোটেল অরোভিলাতে এখন সময় হয়ে গেছে ডিনারে বিভিন্ন ধরনের অথেন্টিক ভুটানিজ ফুড রয়েছে। তার মধ্যে সবথেকে যেটা ইউনিক, এখানকার ট্র্যাডিশনাল যে ফুডগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাশরুম ধাসি। এখানকার ওনাদের ন্যাশনাল ডিশ হচ্ছে ইমা ধাসি, যা আমরা পরে খাবো। আজ আপনাদের আমি টেস্ট করে দেখাই। এই হচ্ছে মাশরুম ধাসি, মাশরুম, আলু এবং লঙ্কা এই দিয়ে একটি তরকারি, যেটা আমি খেয়ে টেস্ট করে বলছি। ঝাল ঝাল, বেশ মাখা মাখা একটা তরকারি। আর কথা না, বাকি খাওয়ার আমরা সবই জানি। এইগুলো খেয়ে আপাতত ঘুমিয়ে পড়ি ভুটানের রাজধানী থিম্পুতে। নতুন দিনের শুভারম্ভ থান্ডার ড্রাগনের দেশ ভুটানে। আজ আমাদের ভুটান ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল থিম্পু শহরের অনন্য সুন্দর দৃশ্য আপনাদের দেখিয়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা, তবে পরিবেশ কিন্তু একেবারে জমজমাট। আর এখানে ব্রেকফাস্টে আপনারা ইন্ডিয়ান থেকে কন্টিনেন্টাল বিভিন্ন ধরনের অপশান পাবেন। আমি মিলিয়ে মিশিয়ে আপনাদের জন্য দেখাচ্ছি যে কি কি আমি নিয়েছি। এখানে দেখুন, আমি নিয়েছি হচ্ছে একেবারে সকাল সকাল পিস রাইস, এখানে রয়েছে ফ্রুটস, একটি তরকারি, এখানে রয়েছে অমলেট, তাছাড়া যারা কর্নফ্লেক্স মিল্ক খেতে চান তাদের, তাছাড়া ব্রেড বাটার রয়েছে, আর পুরি সবজি তো রয়েছেই। আর আমি এই সব খেয়ে গরম গরম চা খেয়ে এইবার রওনা দেবো। এখানকার টাইমিং সকাল 9টায়। থিম্পু শহরে যা যা দেখার রয়েছে গুরুত্বপূর্ণ সব কিছু। ব্রেকফাস্ট করে হোটেলের বাইরে এসেই দেখি ট্যুর কিংডম আগে থেকে গাড়ি রেডি করে রেখেছিল। 1961 সালে থিম্পু হয় ভুটানের নতুন ক্যাপিটাল, আর সেই থিম্পু শহরের সব থেকে সুন্দর যে আকর্ষণ বড় বুদ্ধা স্ট্যাচু, তা দেখতে আমরা চলে এসেছি। আমাদের হোটেল থেকে মাত্র 15 মিনিটের মধ্যে আমরা চলে এলাম গ্রেট বুদ্ধা দরদেমনা দেখতে। গ্রেট বুদ্ধা দরদেমনা স্ট্যাচু প্রবেশ মূল্য কিচ্ছু নেই। এই স্ট্যাচু 177 ফুট উঁচু। পুরো স্ট্যাচু তৈরি করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে, তার ওপর করা রয়েছে সোনার গিল্টি। আর স্ট্যাচুর নিচে রয়েছে অনন্য সুন্দর এক মোনাস্ট্রি, যার ভেতরে 1 লাখ বুদ্ধ মূর্তি রয়েছে। ভেতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ। বড় বুদ্ধ মূর্তি দেখে উঠে পড়লাম গাড়িতে পরের গন্তব্যের জন্য। ভুটানের টোটাল পপুলেশন বা মোট জনসংখ্যা মাত্র 8 লাখ, তাই ভুটান বড্ড বেশি ফাঁকা, ঘুরতে ভীষণ ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি থিম্পু শহরের একমাত্র হিন্দু মন্দির দুর্গা মন্দিরে। বুদ্ধিস্ট ধর্মাবলম্বীদের পরে হিন্দু জনগোষ্ঠী এখানে প্রাধান্য, তাই উনাদের জন্য নির্মিত এই দুর্গা মন্দির। দুর্গা মন্দির দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। এবার আমরা যাব এক অনন্য সুন্দর জায়গায়, যেখানে ভুটানের ঐতিহ্য আমরা দেখতে পাবো। আমরা এখন চলে এসেছি সিম্পলি ভুটান দেখতে। সিম্পলি ভুটান দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে 1000 টাকা জনপ্রতি। রোজ সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। প্রবেশ করার সাথে সাথেই ওনারা পরিবেশন করলেন ওনাদের ট্র্যাডিশনাল ড্রিঙ্ক। খুব স্ট্রং। এইবার ভুটানের ঐতিহ্য ছুঁয়ে দেখার পালা। এই মিউজিয়াম একেবারে জীবন্ত, সব কিছু আপনাকে ছুঁয়ে সামনে নেচে গান করে খেয়ে দিয়ে উপভোগ করতে পারবেন। মধ্যযুগীয় ভুটানিরা কীরকম ছিলেন, তাদের ঘরবাড়ি কীরকম ছিল, তাদের রান্নাঘর কীরকম ছিল, সব কিছু ছুঁয়ে দেখতে পাবেন এই সিম্পলি ভুটানে।
ভুটানের ন্যাশনাল ফুড ইমাদ হাসি, আর একটা খুব বিখ্যাত খাবার সেটা হচ্ছে বাটার টি। খুব রিচ, খেতে কিন্তু খুব ভালো। এটা আমি এবার টেস্ট করে জানাচ্ছি। খুব বাটারি, কিন্তু খেতেও বেশ ভালো। এখানেই দেখা পেয়ে যাবেন পেমা শিরিংয়ের, যিনি বিশ্বের একমাত্র ফুড ক্রাফট আর্টিস্ট। তাছাড়া এখানে খেলে নিতে পারবেন ভুটানের ন্যাশনাল স্পোর্টস আর্চারিও। আর এই সব করে আমরা এখন সিম্পলি ভুটান থেকে বেরিয়ে পড়লাম। অনুবত্ত হলো অভিজ্ঞতা। তারপর আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এসে থামল রয়্যাল তাকিং প্রিজার্ভ মতিথাং থিম্পুতে। এই জু মূলত ভুটানের ন্যাশনাল অ্যানিম্যাল তাকিং প্রিজার্ভেশন করে। আর এই জুয়ের প্রবেশ মূল্য 300 টাকা করে। তাকিংয়ের মাথা ছাগলের মতো, চেহারা তার গরুর মতো। তাই দেখে আমরা বেরিয়ে পড়লাম তাকিং জু থেকে, উঠে পড়লাম গাড়িতে। এখান থেকে যাচ্ছি এক অনন্য সুন্দর জায়গায়। আমরা এসে দাঁড়ালাম তাসি চো জংয়ের সামনে। তাসি চো জং আসলে রাজার অফিস, যেখানে রয়েছে রয়্যাল চেম্বার, উনাদের সুপ্রিম মনাস্ট্রিক বডি, রয়েছে সেক্রেটারিয়েট বিল্ডিংও। এর ভেতরেও আপনারা প্রবেশ করতে পারবেন। টিকিট লাগবে মাত্র 500 টাকা জনপ্রতি। আমরা তাসি চো জংয়ে প্রবেশ করিনি, এগিয়ে গেলাম গাড়ি করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি জুংসি হ্যান্ডমেড পেপার ফ্যাক্টরি দেখতে। প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। এখানে এসেই দেখা পেয়ে গেলাম ডেফনি গাছের, যার ছাল থেকে তৈরি হয় পেপার। গাছের ছাল থেকে কিভাবে পেপার তৈরি হচ্ছে তার পুরো প্রসেস আপনারা এখানে এসে দেখতে পাবেন। আমরা এই সব দেখে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি এসে থামলো ন্যাশনাল মেমোরিয়াল চোরতেনের সামনে। এই চোরতেনে প্রবেশ মূল্য 500 টাকা জনপ্রতি। এই চোরতেন তৈরি করা হয়েছিল তৃতীয় ভুটানের রাজা জিমে দর্জি ওয়াংচুর উদ্দেশ্যে, আর এটি তৈরি হয়েছিল 1974 সালে। মেমোরিয়াল চোরতেন দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। ভুটানই একমাত্র দেশ যেখানে নেই কোনো ট্রাফিক লাইট। থিম্পু আসলে তা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আমাদের গাড়ি চলে এলো শহরের প্রাণকেন্দ্র ক্লক স্কোয়ার টাওয়ারে। আমরা এখন বসে রয়েছি থিম্পু শহরের প্রাণকেন্দ্র টাইম স্কোয়ারে। আর এখন সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চে আমরা খাবো বিভিন্ন ধরনের ভুটানিজ ফুড, থাই ফুড। আমরা দেখুন অনেক ধরনের জিনিস নিয়েছি। এখানে রয়েছে এটা চিকেন চাউমিন, তার সাথে ওনারা দিয়েছেন পাঁপড় আর চাটনি। এখানে রয়েছে এটা ভেজ চিজ মোমো, আর এটা রয়েছে চিকেন থুপকা। এই চিকেন থুপকার দাম নিয়েছে 120 টাকা, আর চিকেন যে চাউমিনটা এরও দাম 120 টাকা, আর চিজ মোমোর দাম মাত্র 70 টাকা। লাঞ্চ করে আবারও উঠে পড়লাম গাড়িতে। পুরো থিম্পু শহর কিন্তু প্রায় ঘোরা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ভুটানের ন্যাশনাল স্টেডিয়াম চাংলিমিথাং স্টেডিয়ামের সামনে। এই স্টেডিয়ামে বিভিন্ন ধরনের খেলা হয়, আর তারই উল্টো দিকে রয়েছে ওনাদের অনন্য সুন্দর পার্ক করোনেশন পার্ক, যার মধ্যে দিয়ে বয়ে চলেছে ওয়াংচু নদী। পার্কের মধ্যে রয়েছে বুদ্ধ মূর্তিও, আর এখানেই দেখা পেয়ে যাবেন ভুটানের ন্যাশনাল ট্রি সাইপ্রাসেরও। এই সব দেখে আমরা হোটেলে ফিরব। তবে আপনারা ইচ্ছে করলে আরও দেখে নিতে পারেন ন্যাশনাল লাইব্রেরি, রয়্যাল টেক্সটাইল একাডেমি, সিমতোকা জং। হোটেলে অনেকক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম ডিনারে। ভুটান ভ্রমণের দ্বিতীয় দিনে এখন সময় হয়ে গেছে ডিনারে আজ আমরা খাবো ভুটানের ট্র্যাডিশনাল ফুড, ন্যাশনাল ডিশ অফ ভুটান, ইমাদ হাসি। প্রথমে ইমাদ হাসি আপনাদের দেখি। প্রচুর পরিমাণে চিলিজ রয়েছে আর রয়েছে চিজ। এই হচ্ছে ইমাদ হাসি। আমি খেয়ে একটুখানি বলি স্পাইসি, আর তার সঙ্গে হচ্ছে চিজের একদম মাখামাখি। বেশ রিচ, বেশ অন্যরকম খেতে। আমরা ভুটান আসলে এই ফুড অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন। আর তাছাড়া ডিনারে আমরা নিয়েছি দেখুন রুটি, ভাত, ডাল, স্যালাড, বিভিন্ন ধরনের ভাজা, রাজমা এবং চিকেন। এই সব খেয়ে ঘুমিয়ে পড়ব থিম্পুতে আজ দ্বিতীয় দিনে।
আজ ভুটান ভ্রমণের তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রওনা দেবো পুনাখার উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে সব কিছু মিলেমিশে একাকার, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান, ভুটানিস। তো কী কী নিয়েছি, রয়েছে 2 ধরনের জুস, পাইনাপেল এবং অরেঞ্জ জুস। তাছাড়া এখানে রয়েছে রাইস, এটা এক ধরনের ভুটানিস চাটনি যেখানে অনেক ধরনের স্পাইসেস, পেঁয়াজ দিয়ে রয়েছে পাইনাপেল, রয়েছে ইডলি, রয়েছে অমলেট, আর তাছাড়া সাউথ ইন্ডিয়ানের সঙ্গে যা যা থাকে। তো এই সব খেয়ে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রওনা দিচ্ছি পুনাখার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে হোটেলের নিচে এসে দেখি ট্যুর কিংডমের গাড়ি যথারীতি ওয়েট করছে আমাদের জন্য। সেই গাড়ি করে পাহাড়ি রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে থিম্পু শহর থেকে 22 কিলোমিটার দূরে 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দোচুলা পাসে। দোচুলা পাস থিম্পু এবং পুনাখাকে যুক্ত করেছে। 10,171 ফুট উচ্চতায় অবস্থিত এই মাউন্টেন পাস। এখানে রয়েছে 108টি মেমোরিয়াল স্তূপা, যা তৈরি করিয়ে দিয়েছিলেন রানী মা আশি দর্জি ওয়াংমো ওয়াংচু, ভুটানি সোলজারদের মেমোরিতে, যারা নর্থ ইস্ট ইন্ডিয়ার আসামে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। আর তাছাড়া এখানে প্রত্যেক বছর দোচুলা ড্রুক ওয়াঙ্গেল ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হয়। এখান থেকে আপনারা দেখতে পাবেন হিমালয়ের তুষারাবৃত পাহাড়, দেখতে পাবেন ভুটানের সর্বোচ্চ পর্বত গাংখার ফুয়েনসাম, যার উচ্চতা 7,570 মিটার, যা বিশ্বের 40তম উচ্চতম শিখর। তাছাড়াও এই স্থানে রয়েছে ড্রুক ইয়াঙ্গাল ক্যাফে, যেখান থেকে হিমালয় পর্বত অনন্য সুন্দর দেখায়। এখানে আমরা কফি খেয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দোচুলা পাস থেকে আমরা যাচ্ছি 41 কিলোমিটার দূরে চিমি লাখিয়াং দেখতে। সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। এখানকার প্রবেশ মূল্য 500 টাকা জনপ্রতি। বেশ কিছুটা ট্রেকিং করে আমরা এখন চলে এসেছি চিমিলাখাং বা চিমি মঠের সামনে। এই মনাস্ট্রি তৈরি করা হয়েছিল ডিভাইন ম্যাডম্যান বা দ্রুপকা কিনলের উদ্দেশ্যে 1455 থেকে 1529 সালের মধ্যে তৈরি করেছিলেন নাগিয়াং চোগেল। এই মনাস্ট্রিতে মূলত লিঙ্গকে পুজো করা হয়, আর যেই সব মহিলা সন্তান চাইছেন তাদের মনস্কামনা পূরণ হয় তা বিশ্বাসও করা হয়। এই ধর্মীয় উল্লেখযোগ্য মনাস্ট্রি দেখে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে মোচু নদীর ধার ধরে পুনাখা জংয়ের উদ্দেশ্যে। গাড়ি এসে থামল মোচু নদীর ধারে পুনাখা জং ভিউ পয়েন্টে। ঐতিহাসিক পুনাখা থিম্পু রাজধানী হওয়ার আগে পুনাখাই ছিল ভুটানের রাজধানী। আর আমরা গাড়ি করে আধ ঘন্টার মধ্যে চলে এলাম ঐতিহাসিক পুনাখা জং বা পুনাখা প্যালেসের সামনে। পোচু অর্থাৎ পুরুষ নদী এবং মোচু অর্থাৎ মহিলা নদীর সংযোগস্থলে অবস্থিত পুনাখা জং। আর পুনাখা জংয়ের প্রবেশ মূল্য 500 টাকা জনপ্রতি। পুনাখা জং প্রবেশ করার জন্য আপনাদের পার করতে হবে বিশাল বড় এক কাঠের সেতু, যা মোচু নদীর ওপর অবস্থিত। আর মোচু নদীতে আপনারা দেখতে পাবেন অসংখ্য ট্রাউট ফিশও। পুনাখা জং, যার অর্থ পরম সুখময় প্রাসাদ। পুনাখা প্রাসাদটি 1737 থেকে 1738 সালের মধ্যে জাবদ্রাং রিংপোচে দ্বারা নির্মিত হয়েছিল এবং যার স্থপতি ছিলেন নাগাওয়াং নামগিয়াল। ভুটানের দ্বিতীয় প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম প্রাসাদ এটি। পুনাখা জংয়ের স্থাপত্য শৈলী আপনাকে মুগ্ধ করবেই। বড় বড় পাথরের দেওয়াল আর তার উপরে অনন্য সুন্দর কাঠের নকশা করা। তাছাড়াও প্রতি বছর এখানে এক ধর্মীয় উৎসব পালিত হয়, যেখানে বিভিন্ন মুখোশ পরে নৃত্যকলাও পরিবেশন করা হয়। ঐতিহাসিক পুনাখা জং দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। গাড়ি মাত্র 10 মিনিট যাওয়ার পরে এসে থামলো এক বিশাল বড় হ্যাঙ্গিং ব্রিজের সামনে। এই ব্রিজের নাম পুনাখা সাসপেনশন ব্রিজ। পোচু নদীর ওপরে এই সাসপেনশন ব্রিজ ভুটানের অন্যতম বড়
ঝুলন্ত সেতু, যা পায়ে হেঁটে আপনাকে পার করতে হবে। 590 ফুট লম্বা এই সেতু পুরোটাই লোহার আর কাঠের তৈরি। বুনাখার যাবতীয় উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান ঘুরে সাসপেনশন ব্রিজ দেখে ব্রিজের উল্টো দিকে ব্রিজ ভিউ রেস্টুরেন্টে চলে এসেছি। পেয়ে গেছে প্রচণ্ড খিদে। এখানে নিয়েছি ভুটানের আরেক উল্লেখযোগ্য স্পেগেটি, নিয়েছি অ্যাপি, আর এর পরে খাবো মোমো, কারণ এখানকার বাটার মোমোটা নাকি খুব ভালো। এই দেখুন স্পেগেটি। অ্যাজ অলওয়েজ স্পাইসি, কিন্তু খেতে খুব ভালো। স্পেগেটির পর চলে এসছে বাটার মোমো। এই মোমোর ভেতরেও ছিল একেবারে বাটার ঠাসা। এই সব খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন ফিরছি থিম্পুর উদ্দেশ্যে। এখান থেকে 73 কিলোমিটার দূরে থিম্পু। সময় লাগলো মাত্র 2 ঘন্টা। সারাদিন এত কিছু দেখে আজ মন কিন্তু বড়ই আনন্দে আটখানা। বুনাখা সাইট সিন করে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। তাই সন্ধেবেলায় একটুখানি বিশ্রাম নিয়ে এখন করতে চলে এসেছি ডিনার। ডিনারেও রয়েছে অথেন্টিক ভুটানিজ ফুড। দেখুন গরম গরম ভাত রয়েছে, রুটি রয়েছে, একটি সুন্দর স্যালাড রয়েছে, এখানে ডিমের কষা, এখানে রয়েছে মটর পনির, এটা হচ্ছে কেওধাসি, এটা হচ্ছে আলু এবং লঙ্কা দিয়ে তৈরি। তো এই সব খেয়ে কাল সকালবেলা আমরা 9টায় বেরিয়ে যাব পারোর উদ্দেশ্যে। ওখানেও রয়েছে অনেক কিছু দেখার। থিম্পুতে আজ আমাদের তৃতীয় তথা শেষ রাত। আজ ভুটান ভ্রমণের চতুর্থ দিন। সকাল সকাল থিম্পুতে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে যাব ভুটানের আরেক অনন্য সুন্দর স্থান পারোর উদ্দেশ্যে। যেতে যেতে দেখে নেব ভুটানের সর্বোচ্চ মোটরেবল রোড এবং সেখানকার প্রাকৃতিক দৃশ্য। আর আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি দেখুন সেই ভেজিটেবল রাইস, এখানে ওদের বিশেষ সেই চাটনি, এই হচ্ছে ওয়াটারমেলন, আলু পরাঠা, ডিমের অমলেট এবং অবশ্যই রয়েছে পাইনাপেল জুস। ভুটানের রাজধানী থিম্পুকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি থিম্পু থেকে 78 কিলোমিটার দূরে চেলেলা পাসের উদ্দেশ্যে। এই রাস্তা সত্যি অনন্য সুন্দর। পারো চু অর্থাৎ পারো নদীকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন চলেছি ভুটানের হাইস্ট মোটরেবল রোড 13,083 ফিট উচ্চতায় চেলেলা পাস দেখার জন্য। পথে পড়ল বরফ, চারদিকে হচ্ছে স্নোফল। এ এক উপরি পাওনা। আমরাও গাড়ি থেকে নেমে শুরু করলাম বরফের সঙ্গে খেলা। হাত ভর্তি বরফ। এই যে উপরি পাওনা আমরা পেলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ ট্যুর কিংডমকে, কারণ উনাদের ব্যবস্থাপনা, গাড়ি এবং যাবতীয় সব কিছু মনে রাখার মতো। কিছুক্ষণ বরফের সঙ্গে খেলা করে আরও আমরা এগিয়ে চলেছি। আমাদের গাড়ি এসে থামল 13,000 ফুট উচ্চতা চেলেলা পাসে। চেলেলা পাস হা এবং পারো ভ্যালিকে যুক্ত করেছে। পারো থেকে 35 কিলোমিটার এবং হা থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত এই চেলেলা পাস 1990 সালে তৈরি হয়েছে রাস্তা এখানে। ভুটান এমনই এক দেশ যা 70% বনাঞ্চলে ঢাকা। তাই আপনি ভুটানে যতই ঘুরবেন চারদিকে দেখতে পাবেন গাছের শ্রেণী। চেলেলা পাস দেখে 1 ঘন্টার মধ্যে আমরা চলে এলাম ঐতিহাসিক পারো শহরে। পারো চু অর্থাৎ পারো নদীর তীরে অবস্থিত পারো শহর। আর এই পারো শহরের সবথেকে সুন্দর নিদর্শন পারো জং বা পারো প্যালেস। পারো জংয়ে প্রবেশ করতে হলে আপনাকে পার করতে হবে পারো নদী। আর এই জংয়ের প্রবেশ মূল্য 500 টাকা জনপ্রতি। পারো জংয়ের অফিসিয়াল নাম রিংপং জং, যা তৈরি হয়েছিল 1646 খ্রিস্টাব্দে, যা তৈরি করেছিলেন জাবড্রোং নাময়াং নামগেল। পারো জং একাধারে প্রাসাদ এবং মনাস্ট্রিও বটে। তাছাড়া এখান থেকে যাবতীয় ভুটানের
পারো শহরের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করা হয় এবং এখানেই রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট অফিসও। পারো জং দেখে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে মাত্র অল্প দূরেই ঐতিহাসিক পারো শহর। পারো এমনই এক শহর যেখানে রয়েছে ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের গাড়ি এখন চলে এসছে পারো শহরে। পারো শহর সত্যি নজর কাড়া, কি সুন্দর বাড়িঘর। আর আমরা এখন চলে এসেছি আমাদের রাতের আস্তানায়। ঐতিহাসিক পারো শহরে আমরা এখন চলে এসেছি, আর পারো শহরের অন্যতম সুন্দর হোটেল ইয়াং ভুটান। এসেই ওনারা আমাদের সার্ভ করেছেন গরম গরম ব্ল্যাক টি। এই খেয়ে আপনাদের দেখাবো আমাদের ভিউ রুম কীরকম। হোটেল ইয়াং ভুটানে আমরা যেই রুমে ছিলাম সেই রুম সত্যিই সুন্দর। রুমের মধ্যে রয়েছে একটি ডবল বেড, রয়েছে বড় বড় দুটো জানলা যেখান থেকে পারো শহর, দূরের পাহাড়, মেঘ সুন্দর দেখায়। সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে আনুষঙ্গিক সব জিনিসপত্র। রুমের মধ্যে ছিল রুম হিটার, আর রুম থেকে ভিউ নজর কাড়া। অনন্য সুন্দর পারো শহর আপনাদের দেখালাম, হোটেল দেখালাম, আর এখন সময় হয়ে গেছে লাঞ্চের। এখানে অসংখ্য রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের মোমো, চাউমিন, স্প্যাগেটি, নুডল সবই পাওয়া যায়। আমরা আজকে নিয়েছি এটা হচ্ছে ফ্রাইড চিজ মোমো, আর এখানে রয়েছে চিকেন চাউমিন। তো এই সব খেয়ে হোটেলে ফিরে গিয়ে রাত্রেবেলায় পারো শহর কীরকম আপনাদের দেখাবো। লাঞ্চ করে ফিরে এলাম হোটেলে। দেখতে দেখতে রাত হয়ে এলো, আর রাতে পারো শহর সত্যি অনন্য রূপ নেয়। পারো শহরের পুরনো দিনের মনাস্ট্রি প্যালেস সত্যি ভালো লাগবে। দেখতে দেখতে পারোতে রাত নেমে এলো। পারো রাতের শহরের নৈসর্গিক দৃশ্য আপনাদের দেখালাম, আর এখন হোটেল ইয়াং ভুটানে আমাদের সময় হয়ে গেছে ডিনারে। ডিনারে কি কি আজকে নিয়েছি? আমি নিয়েছি গরম গরম রুটি, ভাত, এখানে রয়েছে স্যালাড, আলু ভাজা, রয়েছে মিক্সড ভেজিটেবলস, রয়েছে ডাল, এবং আর একটা সব থেকে অনন্য ভুটানে এসে আমরা খাবো আজ, তা হচ্ছে মাছ। ডিনার করে ঘুমিয়ে পড়লাম পারো শহরে। ভুটান ভ্রমণের পঞ্চম দিনে আপনাদের স্বাগত। আজ সকাল সকাল স্নান করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা যাব ভুটানের অন্যতম সেরা সেরা ডেস্টিনেশন টাইগার নেস্টের উদ্দেশ্যে। আর ব্রেকফাস্টে আমরা আজকে নিয়েছি রাইস, এখানে রয়েছে অমলেট, রয়েছে ফ্রুটস, তরকারি, এবং আপনারা ইচ্ছে করলে রুটিও খেতে পারেন। এই সব খেয়ে তাড়াতাড়ি রওনা দেবো টাইগার নেস্টের উদ্দেশ্যে, কারণ অনেকটা ট্রেকিং করতে হবে। ট্যুর কিংডমের গাড়ি যথারীতি ওয়েট করছিল হোটেলের সামনে। হোটেল থেকে গাড়িতে উঠে আমরা এখন যাচ্ছি টাইগার নেস্টের উদ্দেশ্যে। মাত্র 25 মিনিটের মধ্যে টাইগার নেস্টের পার্কিং লটে চলে আসলাম। এখানে এসে 1000 টাকার টিকিট কেটে করব ট্রেকিং। এখান থেকে ওয়াকিং স্টিক নেওয়া যেতে পারে, এখান থেকে নিয়ে উঠবো। টাইগার নেস্ট মনাস্ট্রিতে পৌঁছাতে হলে আপনাকে পাড়ি দিতে হবে 1700 ফুট। অর্ধেকটা রাস্তা আপনারা খচ্চরে করে যেতে পারবেন, দিতে হবে 1500 টাকা জনপ্রতি। আর যদি লাঠি নেন সঙ্গে ট্রেকিং করার জন্য, তার ভাড়া মাত্র 100 টাকা করে। আমরাও শুরু করলাম ট্রেকিং। 3.2 কিলোমিটার হেঁটে ওপরে উঠতে হবে। রাস্তা বেশ প্রশস্ত, তবে পাহাড়ি চড়াই যেরকম হয় সেরকম। পথের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে মাঝে মাঝে দেখা যাচ্ছিল দূরের টাইগার নেস্ট মনাস্ট্রি। আর সেই সব দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের অর্ধেক রাস্তা। আর এখানেই রয়েছে টাকসাং ক্যাফে। যারা ট্রেকিংয়ে অভ্যস্ত নন তারা এত অবধি আসতে পারেন নির্দ্বিধায়। এটি একটি রেস্টুরেন্ট বা ক্যাফে। এখান থেকে টাইগার নেস্ট মনাস্ট্রি অপরূপ সুন্দর দেখায়। আর এখানে ইচ্ছে করলে চা, কফি, নুডলস, মোমো খেয়ে নিতে পারবেন। আমরাও এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আরও ওপরের দিকে উঠতে থাকলাম। পথে যেতে যেতে পারো উপত্যকা, দূরের পারো শহর, আর সামনের উদ্ভাসিত টাইগার নেস্ট
মনাস্ট্রি বা পারো তাকসাং। কথিত রয়েছে এই টাইগার নেস্টের একটি গুহাতে ধ্যান করেছিলেন গুরু পদ্মসম্ভব, যাকে বলা হয় দ্বিতীয় বুদ্ধ, যিনি ভুটানে বুদ্ধিজম প্রচলন করেছিলেন। পুরো পথ ট্রেক করতে সময় লেগে গেল প্রায় 4 ঘন্টা মতো। পথে পড়ল অনন্য সুন্দর এক পাহাড়ি ঝর্ণা। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিঁড়িতে চড়াইতে এগোতে থাকলাম। আর এখন আমরা পৌঁছে গেছি টাইগার নেস্টের দোরগোড়ায়। এরপরে আর মোবাইল ক্যামেরা নিয়ে যেতে পারবেন না। সেই সব রেখে টাইগার নেস্টের ভেতরে অনন্য সুন্দর 8টি মন্দির পরিদর্শন করে বেরিয়ে আসলাম টাইগার নেস্ট থেকে। এই টাইগার নেস্ট তৈরি করা হয়েছিল 1692 খ্রিস্টাব্দে। টাইগার নেস্ট উঠতে সময় লেগেছিল 4 ঘন্টা, নামতে সময় লাগলো 3 ঘন্টা। 7 ঘন্টার মধ্যে পুরো ট্রেকিং কমপ্লিট করে আবারও গাড়ি করে ফিরে যাচ্ছি পারো শহরে। টাইগার নেস্ট ঘুরে এসে আবার চলে আসলাম পারো শহরে। সময় হয়ে গেছে লাঞ্চে আজ আমরা নিয়েছি চিজ ভেজ মোমো, আর এইটা রয়েছে অনন্য সুন্দর এক ধরনের স্পেশাল নুডলস। লাঞ্চ করে সন্ধেবেলা হোটেলে ফিরতেই ট্যুর কিংডম আমাদের উপহার দিল এক বিশেষ কেক আমাদের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশনের এই ভুটান ট্রিপ মানে 5 নাইট 6 ডেজের ট্রিপ একেবারে অন্তিম লগ্নে। এবার আপনাদের জানাবো কি কি খরচা হলো আমাদের। এখানে ভুটানে SDF মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি প্রত্যেক দিন প্রতিজনের দিতে হয় 1200 টাকা, আপনাদের জানিয়েছি। আর কোথায় কোন কোন জায়গায় ঢুকতে কি কি খরচা হয়েছে, মানে কি কি এন্ট্রি ফ্রি রয়েছে সেগুলো আপনাদের জানিয়েছি। আর বাকি খরচা মানে কি কি খরচা, ফালাকাটায় আমরা নেমেছিলাম, আবার ফালাকাটায় পৌঁছাবো, এই পুরো ব্যবস্থাপনা করে দিয়েছিল কিন্তু ট্যুর কিংডম। ফালাকাটা থেকে জয়গা গাড়ি তার ব্যবস্থা, আবার জয়গা থেকে যখন আমরা ফুড শোলিংয়ে ঢুকছি আমাদের ভুটানে যিনি গাইড থাকবেন তার ব্যবস্থা, গাড়ির ব্যবস্থা, আমরা 2 জায়গায় যে থাকলাম থিম্পু এবং পারো সেই সব যে হোটেলের ব্যবস্থা, এবং তার সঙ্গে ডিনার এবং ব্রেকফাস্ট যেই হোটেলে খেলাম সব ব্যবস্থা করে দিয়েছিল ট্যুর কিংডম। খরচা কীরকম, যদি আমরা যে ট্রিপটা করলাম মানে 5 নাইটস এবং 6 ডেজ এই ট্রিপ যদি আপনারা 6 জন করেন সেক্ষেত্রে খরচা 6 জনের হয়ে দাঁড়াবে মাত্র 20,650, 4 জনের হলে হয়ে যাবে 23,950 এবং 2 জনের হলে হবে 33,000 টাকা করে। আর এই ট্রিপটা যদি একদিন কম করেন, মানে আমরা চেলেলা পাসটা দেখেছিলাম, যদি কেউ ভাবেন যে আমরা চেলেলা পাসটা দেখবো না সেক্ষেত্রে ভুটানের ট্রিপটা একদিন কমে যাবে। যদি আপনারা 6 জন করেন তাহলে মাত্র পার হেড পড়বে 17,850 টাকা। আর এটাই যদি একটু ছোট করেন, মানে আপনারা যদি 4 জন আসেন তখন পড়বে মাত্র 19,750, আর যদি 2 জনে আসেন তাহলে খরচা পড়বে 27,500 করে। তার মানে বুঝতেই পারছেন খরচাপাতি কিন্তু একেবারে পুরোপুরি কম। এবং এর মধ্যে কিন্তু SDFটাও ধরা আছে, SDF ব্যতীত কিন্তু এটা নয়, SDF কিন্তু ধরা রয়েছে। আর ট্যুর কিংডম বুকিং করবেন কি করে, দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ট্যুর কিংডমের নাম্বার। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যাবতীয় যা যা জানতে চাইছেন বা ভুটানের প্যাকেজ যে বুক করতে চাইছেন সেটা ওনাদের জানান ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে, কিভাবে কি কি ডকুমেন্টস পাঠাতে হবে যাবতীয় তথ্য আপনাদের ওনারা জানিয়ে দেবেন। আর আমরা আপাতত এখন ফিরবো হোটেলে। ভুটান ভ্রমণের শেষ রাতে এখন ডিনারের সময় হয়ে গেছে। ডিনারে আজকে ভাত, রুটি, গেওধাসি, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, স্যালাড এবং সবার শেষে রয়েছে চিকেন। এইসব খেয়ে ঘুমিয়ে পড়ব। কাল সকালবেলা উঠে জয়গার উদ্দেশ্যে, তারপর সেখান থেকে ট্রেনে করে কলকাতা। আজ ভুটান ভ্রমণের ষষ্ঠ তথা শেষ দিন। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে এখান থেকে 147 কিলোমিটার দূরে যাচ্ছে ফুড শোলিং, সেখান থেকে জয়গা, তারপরে কলকাতা। ভুটান ভ্রমণের যাবতীয় তথ্য নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।